সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অনলাইন ক্লাসে। আমি সুদীপ দত্ত, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিভাগীয় প্রধান। আমি তোমাদেরকে আজকে প্রথম অধ্যায় থেকে স্টার্ট করব। তো আইসিটি পড়ানোর আগে, শুরু করার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু মার্কস যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিতে চাই, কেমন? তো শুরু করা যাক। দেখো, আমাদের আইসিটিতে যে ইন্টারমিডিয়েট আইসিটি বইটি আছে, সেটি তোমার এসএসসি যে বইটি ছিল তার থেকে অনেকগুলো ডিফারেন্ট, অনেক বেশি একটু ডিফিকাল্ট বলা যায়। যদি তুমি ভালো করে পড়ো তখন ডিফিকাল্ট হবে না, যদি পড়ালেখা না করো অবশ্যই তো ডিফিকাল্ট হবেই। তো এটা একটু ডিফারেন্ট, মানে তোমরা যখন নবম এবং দশম শ্রেণীতে পড়ালেখা করেছো তখন শুধুমাত্র এমসিকিউ ছিল, বাট এখন হচ্ছে এমসিকিউ আছে, সিকিউ আছে এবং প্র্যাকটিক্যালও আছে। তো তোমাদের আইসিটিতে টোটাল মার্কস হচ্ছে 100, মানে 100 মার্কসের পরীক্ষা হবে, যেখানটায় সিকিউ থাকবে 50-এর, এমসিকিউ থাকবে 25-এর, প্র্যাকটিক্যাল থাকবে 25-এর। ঠিক আছে? তো সিকিউ যে 50 আছে সেই সিকিউ 50-এর মধ্যে টোটাল কোয়েশ্চেন থাকবে কয়টা এবং কয়টা আনসার করতে হবে সেটা আমি পাশে লিখে রেখেছি। দেখো যে সেখানে আমরা 8টা কোয়েশ্চেন দেখবো প্রশ্নের মধ্যে এবং আমাদেরকে আনসার করতে হবে 5টি। তো এই যে আমরা 8টি কোয়েশ্চেন থাকবে, এই 8টি কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কিভাবে আসবে? আমাদের আইসিটিতে চ্যাপ্টার আছে 6টি, টোটাল 6টি চ্যাপ্টার আছে এবং 6টি চ্যাপ্টার থেকেই অবশ্যই প্রতিটা চ্যাপ্টার থেকে কমপক্ষে একটি করে কোয়েশ্চেন অবশ্যই আসবে পরীক্ষায়। ঠিক আছে? তো প্রতিটি চ্যাপ্টার সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 6টি চ্যাপ্টার থেকে যদি 6টি কোয়েশ্চেন পাই তাহলে আরো 2টা কোয়েশ্চেন কোত্থেকে আসতে পারে? একটা কোয়েশ্চেন এক্সট্রা আসে তৃতীয় অধ্যায় থেকে, আর একটা কোয়েশ্চেন পঞ্চম থেকেও আসতে পারে অথবা দ্বিতীয় থেকে আসতে পারে। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার সবচেয়ে বেশি হচ্ছে কে কে 3 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায় এবং হচ্ছে 5 নাম্বার অধ্যায়। ঠিক আছে? এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোতে কিছু তোমার হাতে কলমে আমাকে দেখাই দিতে হবে, প্র্যাকটিক্যালি দেখাই দিতে হবে, বোর্ড ইউজ করতে হবে। তো আজকে আমরা একদম সহজ একটা চ্যাপ্টার থেকে স্টার্ট করব, সেটা হচ্ছে যে আইসিটি প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে? তো শুরু করা যাক। এটা তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা ছিল, আমি তোমাদেরকে এবার প্রথম অধ্যায় নিয়ে যাচ্ছি। আমাদের প্রথম অধ্যায়টার নাম কি? দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ঠিক আছে? এটা প্রথম অধ্যায়ের নামটা একটু ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ প্রতিটি চ্যাপ্টারের নাম খুবই ইম্পর্টেন্ট স্যার। নামগুলো ফ্যাক্ট, এগুলো যদি তুমি না পারো তাহলে তোমার শেখাটা আসলে সুন্দর হবে না। ঠিক আছে? প্রথম অধ্যায়ের নামটা একটু ভালো করে রাখবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তো এখানে আমরা কি কি পড়বো সেগুলো এখানে লেখা আছে। দেখো, বিশ্বগ্রাম লেখা আছে, স্ক্রিনটা বড় করে দিচ্ছি। বিশ্বগ্রাম, দেন হচ্ছে তথ্য প্রযুক্তি, ইমেইল, ই কমার্স, তারপর হচ্ছে আউটসোর্সিং, কমিউনিকেশনস, এরকম আমি অনেকগুলো টপিকস নিয়ে আমরা পড়বো। তো শুরু করা যাক। প্রথম যে টপিকসটা আমাদের আছে সেটা হচ্ছে যে বিশ্বগ্রামের ধারণা। ঠিক আছে? কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এবং দ্রুত যোগাযোগের সুবিধার ফলে পৃথিবী কি হয়ে আসছে? ছোট হয়ে আসছে। আমরা এখন অতি অল্প সময়ের মধ্যেই পৃথিবীর কোথায় কি ঘটছে তাৎক্ষণিকভাবে জানতে পারি। পৃথিবীর দেশগুলো যেন গ্রামের পরিবারের সমন্বয় বলে মনে হয়, এমনকি তারা তাদের দুঃখ সুখ পাশাপাশি প্রতিবেশীর মতো কি করছে? বিনিময় করছে। যদি কোনো দেশ সমস্যায় পড়ে পার্শ্ববর্তী দেশগুলো তার সাহায্যে দ্রুত কি করছে? এগিয়ে আসছে। তো আমরা আমাদের অনুভূতিকে স্বল্প সময়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছে কি করতে পারছি? পৌঁছাতে পারছি। তো পৃথিবীব্যাপী স্বল্প সময়ে এই যোগাযোগ সুবিধার ফলেই বিশ্বকে একটি কিসের মতো তুলনা করা হয়? একটা গ্রামের মতো তুলনা করা হয়। এই জন্য বর্তমান বিশ্বকে কি বলা হচ্ছে? গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলা হয়। আমি তোমাদেরকে এবার একটু জিনিসটা একটু ক্লারিফাই করি, কেমন? সেটা হচ্ছে, মনে করো একটা গ্রাম, একটা গ্রামে কি করে অনেকগুলো কি থাকে, অনেকগুলো পরিবার থাকে। কেমন? কোনো একটা পরিবারে যখন কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা ফেস হয়, তখন কি করে আশেপাশে যে ফ্যামিলি গুলো আছে, পরিবারগুলো আছে, তারা কি করে ওটাকে সাহায্য সহযোগিতা করে। আবার দেখা যায় কোন একটা পরিবারে যখন কোন একটা ঘটনা ঘটে তখন আশেপাশের সব মানুষ কিন্তু এটা জেনে যায়। তার মানে একটা গ্রামের বিভিন্ন পরিবারের মধ্যে যে বন্ধনটা আছে, যে সুখ দুঃখে পাশাপাশি একে অপরকে সাহায্য সহযোগিতা করছে এবং কোন একটা ঘটনা হলে সেটা যে মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে,
তো সেটার মতো করে ওই জিনিসটাকে যদি আমরা এবার পৃথিবীর সাথে একটু তুলনা করি, যে পৃথিবীতে টোটাল দেশ আছে, স্বীকৃত দেশের সংখ্যা প্রায় 218টার মতো। এই 218টা দেশকে যদি তুমি 218টা পরিবার মনে করো, ঠিক আছে, তো কোনো একটা পরিবার বা কোনো একটা দেশ যখন প্রবলেম ফেস করে, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে বা অন্য কোনো একটা সমস্যায় পড়ছে, তখন আশেপাশের দেশগুলো সেটাকে ত্রাণ সহায়তা দিচ্ছে বা বিভিন্ন ধরনের সহযোগিতা করতেছে। ঠিক আছে, তাহলে প্রতিটি দেশকে যদি তুমি একটা গ্রাম, সরি, একটি পরিবার বলে মনে করো, এবং অনেকগুলো পরিবার নিয়ে কি হচ্ছে, একটা গ্রামের মতো আচরণ করছে, তখন পুরো বিশ্বটার নামটা হয়ে যাচ্ছে কি, গ্লোবাল ভিলেজ। তো দেখা যাচ্ছে যে আমরা মুহূর্তের মধ্যেই একটা দেশ থেকে আরেকটা দেশে খুব দ্রুততার সহিত ডাটা শেয়ার করতে পারছি। দেখো, কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের, 2-3 দিন আগের কথা এটা, ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হয়েছে, কেমন। তো আবার দেখা যাচ্ছে যে মেসি অবসর নেওয়ার কথা বলা হয়েছে, আবার সে আবার থাকতেছে। এই ইনফরমেশন গুলো আমরা মুহূর্তের মধ্যেই কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল সাইট গুলোর মাধ্যমে আমরা খুব দ্রুততার সহিত পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ইনফরমেশন গুলো খুব দ্রুততার সহিত কি হচ্ছে, পাস হচ্ছে। এই যে দ্রুততার সহিত পাস হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। মানে আমরা এখন খুব দ্রুততার সহিত সব জায়গায় ইনফরমেশন গুলো শেয়ার করতে পারছি। তো এই জন্য আহ, মানে এই যে আমরা যোগাযোগ ব্যবস্থার সুবিধাটা পাচ্ছি, সেজন্য বিশ্বকে একটা কিসের মতো তুলনা করা হচ্ছে, গ্রামের মতো তুলনা করা হচ্ছে। এই জন্য বর্তমান বিশ্বকে আমরা বলছি গ্লোবাল ভিলেজ বা বিশ্ব গ্রাম। তো বিভিন্ন সমাজবিজ্ঞান এবং দার্শনিক বিশ্বগ্রাম সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা দেখি নিম্নে কয়েকজনের সংজ্ঞা দেওয়া হলো। হারবার্ট মার্শাল ম্যাকলুহান, উনি ওনার একটা বই লিখেছিলেন, তার বইটার নাম হচ্ছে দ্য গার্ডেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান। এবং উনি আরো একটা বই লিখেছিলেন, সেটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। তো এই দুইটা বইয়ের মধ্যে সর্বপ্রথম বিশ্বগ্রাম এবং গ্লোবাল ভিলেজ সম্পর্কে কি করেন, ধারণা দেন, কেমন। তো রোনাল্ড রবার্টসন বলেন, বিশ্বায়ন হচ্ছে বিশ্বের সংকোচন এবং পরস্পর নির্ভরশীলতা। আর মার্টিন আলব্রো কি বলছিলেন, বিশ্বায়ন হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। অ্যান্থনি গিডেন্স কি বলছিলেন, উনি বলছিলেন যে বিশ্বায়ন হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের প্রগাঢ়করণ। তাহলে বিশ্বগ্রামের খুব সুন্দর একটা সংজ্ঞা এখানে আসছে, দেখো, বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে, এবং ইলেকট্রনিক মিডিয়া এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের চিন্তা চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি কি করতে পারেন, বিনিময় করতে পারে ও একে অপরকে সেবা প্রদান করে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে বিশ্বগ্রামের সংজ্ঞা। স্যার, যদি কখনো প্রশ্নে আসে, জ্ঞানমূলক কোশ্চেন যদি আসে যে বিশ্বগ্রাম কাকে বলে, তো আমরা এটাকে আনসার করবো যে বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে, এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের চিন্তা চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি কি করতে পারেন, বিনিময় করতে পারে ও একে অপরকে সেবা প্রদান করে থাকে। ঠিক আছে, তো এখান থেকে স্যার একটু এমসিকিউ তে কি কি আসতে পারে আমরা সেটা একটু আলোচনা করব। দেখো, বিশ্বগ্রামের প্রথম ধারণা কে দিয়েছিলেন, উনি হচ্ছেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক, ওনার নাম হচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। ওনার নাম কি, হারবার্ট মার্শাল ম্যাকলুহান। খুবই গুরুত্বপূর্ণ স্যার এমসিকিউর জন্য। ঠিক আছে, উনি হচ্ছেন আমাদের বিশ্বগ্রামের জনক। উনি কোন বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন, উনি কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ে কি ছিলেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন এবং বিখ্যাত দার্শনিক ছিলেন। তো এইগুলো স্যার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটি লাইন বা লাইন আপনাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। তো উনি যে দুইটা বই লিখেছিলেন, একটা বই হচ্ছে 1962 সালে আর একটা বই হচ্ছে 1964 সালে। এখন 62 সালে কোন বইটি লিখেছিলেন, লিখেছিলেন দ্য গার্ডেনবার্গ গ্যালাক্সি। আর 1964 সালে যে বইটা লিখেছিলেন সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই দুইটা বইয়ে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন, এই জন্য তাকে বিশ্বগ্রামের জনক বলা হয়। অনেকবার বোর্ডের কোয়েশ্চেন বলো, বিভিন্ন কলেজের কোয়েশ্চেনে বলো, সেখানে কোয়েশ্চেন আসছিল যে বিশ্বগ্রাম কাকে বলে, ঠিক আছে, বা বিশ্বগ্রামের জনক কে। এই কোয়েশ্চেন গুলো স্যার আপনাকে একটু মাথায় রাখতে হবে। তো বর্তমান বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত করে, সেটাই হচ্ছে বিশ্বগ্রামের মূল কথা। ঠিক আছে, তাহলে আমরা বিশ্বগ্রাম সম্পর্কে একটু করে জানলাম, আমাদের আইডিয়াটা মোটামুটি হলো। এখন আমরা এই যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার কিছু উপাদান আছে সেগুলো নিয়ে আমরা একটু জানবো। যে বিশ্বগ্রামটাও যদি প্রতিষ্ঠিত করতে চাও, যে বিশ্বগ্রাম জিনিসটাকে যদি মানুষের কাছে উপস্থাপন করতে চাও, তাহলে কি কি লাগবে। এখন দেখো, তুমি আমাদের বাংলাদেশ থেকে আমেরিকাতে তুমি কন্ট্যাক্ট করবা কারোর সাথে, তাহলে তোমার অবশ্যই কি লাগবে, ওরকম একটা ডিভাইস লাগবে। ডিভাইসটা হতে পারে কম্পিউটার, ডিভাইসটা হতে পারে মোবাইল অথবা ফ্যাক্স মেশিন, এরকম হতে পারে।
যে ডিভাইসটার মাধ্যমে করবা সেই ডিভাইসটাকে স্যার আমরা বলছি হার্ডওয়্যার বা কম্পিউটার, সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এখন এই কম্পিউটার বলো মোবাইল বলো সেগুলো কখনোই সফটওয়্যার ছাড়া চলবে না। তাহলে হার্ডওয়্যারের পাশাপাশি তোমার কি লাগবে? সফটওয়্যার লাগবে। সফটওয়্যার থাকলেই ওই ডিভাইস গুলো চলবে, নতুবা চলবে না। ঠিক আছে, তাহলে সেগুলো হচ্ছে প্রোগ্রাম বা সফটওয়্যার। এখন এই কম্পিউটার বলো বা মোবাইল বলো সেগুলো কি করতে হবে? অপারেট করার জন্য মানুষের ক্যাপাসিটি থাকতে হবে। একটা কৃষককে গিয়ে যদি তুমি বলো যে একটা আইফোন দিলা তাকে, হ্যাঁ, তো সে আইফোনটা কখনো অপারেট করতে পারবে? সে কিন্তু কৃষকটা ভালোভাবে অপারেট করতে পারবে না। কিন্তু তোমাকে যদি আমি একটা আইফোন দিই, তুমি কিন্তু খুব ভালো করে হুলস্থুল করে কি করতে পারবে? ব্যবহার করতে পারবা। তার মানে তোমার ক্যাপাসিটি ভালো আছে, কিন্তু ওই কৃষকের ক্যাপাসিটি ভালো নেই। তো সেজন্য কি লাগবে? 3 নম্বর হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা। ডাটাটা স্যার অ্যাকচুয়ালি পরে দিয়ে হবে, 4 নম্বরে হবে। ব্যক্তিবর্গের সক্ষমতাই হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তাহলে প্রথমটা লাগছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার পরিচালনা করার জন্য লাগবে সফটওয়্যার, এবং এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে চালানোর জন্য ক্যাপাসিটি থাকতে হবে, মানে হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা। 4 নম্বরে লাগতেছে আমার ডাটা বা ইনফরমেশন। আমি কি দিব? আমি এখান থেকে একটা মেসেজ দিচ্ছি আমার একটা ফ্রেন্ডকে, মনে করে আমেরিকাতে, বা আমার কোনো আত্মীয়কে আমি কোনো একটা মেসেজ দিচ্ছি। ওই মেসেজটাই হচ্ছে ডাটা বা ইনফরমেশন। তাকে আমি একটা কল করে কিছু বলতেছি, তো সেটাই হচ্ছে ডাটা বা ইনফরমেশন। 5 নম্বর কি লাগবে? ইন্টারনেট। তুমি ইন্টারনেট ছাড়া কোনোভাবেই কি করতে পারবা না, ডাটাগুলো শেয়ার করতে পারবা না। তোমাকে একটা মেসেজ করতে হচ্ছে, তুমি একটা ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে মেসেজ করতেছো, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছ, ঠিক আছে, তাহলে অবশ্যই কি লাগতেছে? তোমার ইন্টারনেট লাগতেছে। তাহলে ইন্টারনেট ছাড়া সেটা পসিবল নয়। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য আমার 5টা উপাদান লাগতেছে। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা, একটা হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে ইন্টারনেট সংযুক্ততা। তো এগুলো ডিটেলস স্যার এখানে বলা আছে, সেই জিনিসগুলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন, আমি এটা পড়তেছি না। ঠিক আছে, এটা আপনারা নিজেরা পড়ে নেবেন। তাহলে আপনারা 2টা কোয়েশ্চেন লিখে রাখেন। ফার্স্ট কোয়েশ্চেনটা লিখবেন বিশ্বগ্রাম কাকে বলে। সেকেন্ড কোয়েশ্চেনটা লিখে রাখবেন যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ সংক্ষেপে বর্ণনা করো। আমি যে যে কোয়েশ্চেনগুলো বলবো সেই কোয়েশ্চেনগুলোর বাইরে কখনোই আপনারা কোনো ধরনের কোয়েশ্চেন পাবেন না। আমি সব কোয়েশ্চেন আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলাই স্যার বোর্ডে আসবে, সেগুলোই আপনার কলেজের পরীক্ষায় আসবে। আপনার বোর্ডে যে ফাইনাল পরীক্ষায় যখন পরীক্ষা দিতে যাবেন সেখানে মাস্ট এই কোয়েশ্চেনগুলো বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না। কোয়েশ্চেনগুলো লিখে রাখবেন, এগুলো একটু শিখে রাখবেন। আইসিটির জন্য একটা খাতা বানাবেন, সেই খাতার মধ্যে আমি যে কোয়েশ্চেনগুলো বলছি সেগুলো প্রশ্নটা লিখে আনসারটা লিখে ফেলবেন। ঠিক আছে, তাহলে আপনার শেখাটা খুব ভালোভাবে হবে। প্রথম কোয়েশ্চেনটা বলেছি বিশ্বগ্রাম কাকে বলে। দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ সংক্ষেপে বর্ণনা করো। ঠিক আছে, তো এই বিশ্বগ্রাম সৃষ্টি কখন থেকে হয়েছিল সেটা সম্পর্কে একটু ধারণা রাখা যাক। বিশ্বগ্রামটা শুরু হয়, বিশ্বগ্রামের যে প্রক্রিয়া প্রধান যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর বিকাশ। বিশ্বকে যুক্ত করা প্রথম প্রক্রিয়াটা শুরু হয়েছিল ঔপনিবেশিক যুগের প্রথম দিকে সারা দুনিয়া জুড়ে টেলিগ্রাফ লাইন স্থাপনের মাধ্যমে। প্রথম প্রথম আমাদের কমিউনিকেশনটা ছিল যে টেলিগ্রাফের মাধ্যমে। ঠিক আছে, টেলিগ্রাফের পরে আসছে টেলিফোন, টেলিফোনের পরে আসছে কম্পিউটার এবং ইন্টারনেট। ঠিক আছে, তো বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কম্পিউটার উদ্ভাবন ঘটে, মানে হচ্ছে 1940-45 সালের দিকে। এবং 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে অরপানেট নামক প্রজেক্টের মাধ্যমে শুরু হয় ইন্টারনেটের। দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ইন্টারনেট ইউজ করি সেটা কত সাল থেকে স্টার্ট হয়েছে? সেটা 1969 সাল থেকে। তারা ফার্স্ট এটাকে স্টার্ট করছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। কেমন? তখন ইন্টারনেটের নামটা কি ছিল? তখন ইন্টারনেটের নামটা ছিল অরপানেট। এটার ফুল ফর্ম আছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট আন্ডার নেটওয়ার্ক এজেন্সি। কেমন? এটা ফুল ফর্মটা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট, সরি কি বললাম এটা, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্ট নেটওয়ার্ক, ঠিক আছে, নামক প্রজেক্টের মাধ্যমে শুরু হয় ইন্টারনেটের। তো ইন্টারনেট এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ এখন বিশ্বজুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বিশ্বগ্রামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিশ্বের কেন্দ্রের এবং কেন্দ্রের বাইরে কোনো কোনো অঞ্চলে বিশাল বহুজাতিক সংস্থা কি ওঠে, গড়ে ওঠে। তো এই বিশ্বগ্রামে কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে স্যার, সেগুলো সম্পর্কে আমাদেরকে একটু এখানে পড়তে হবে। এগুলো তেমন খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়, তবে একটু পড়ে রাখলে ভালো। ঠিক আছে, কিছু ভালো দিক এবং খারাপ দিক আমি একটু পড়ে দেখাচ্ছি। যে কোনো স্থানের সাথে তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে যোগাযোগ সম্ভব হয়। কম খরচে বিশ্বের যে কোনো প্রান্তের লোকের সাথে যোগাযোগ করা সম্ভব।
মনুষ্য শক্তির অপচয় রোধ, কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পেয়েছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেনটা কি হচ্ছে, সহজতর হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ এবং প্রদান সহজতর হয়েছে, বিভিন্ন গবেষণার ফলাফল সহজে জানা যাচ্ছে, মানুষের স্বাস্থ্য ও উন্নত চিকিৎসা সেবা পাওয়া সহজতর হয়েছে, মানব সম্পদ উন্নয়ন এবং সকল ব্যবস্থাপনার খরচও কমে আসছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাচ্ছে, যে কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া সম্ভব হচ্ছে, অনলাইন লাইব্রেরি, অনলাইন ইউনিভার্সিটি, ইবুক, অনলাইন পেপার প্রভৃতি সুবিধা ভোগ করা যাচ্ছে, সারা পৃথিবী হাতের মুঠোয় এসছে। এবং কিছু নেতিবাচক প্রভাবও আছে, সেগুলো সম্পর্কে এবার একটু জানবো আমরা। ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা থাকছে না, অর্থাৎ তথ্য কি হচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। এটা একটু বড় সমস্যা আমাদের। সাইবার আক্রমণ বাড়ছে, মনে করো যে আমার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের অন্য কেউ এসে আমার প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক করলো, ওটাকে বলা হচ্ছে সাইবার আক্রমণ। ই কমার্স হুমকির সম্মুখীন হচ্ছে ওই হ্যাকিং এর কল্যাণে। তারপর হচ্ছে ইন্টারনেটের ফলে সবকিছু সহজলভ্য হওয়ায় যুব সমাজ সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে, সবল এবং দুর্বলের ব্যবধান বাড়ছে, ডিজিটাল ডিভাইস দ্রুত বাড়ছে এবং অদক্ষরা কর্ম হারাচ্ছে, বিশ্বায়নের অবাধ প্রতিযোগিতায় স্বল্পোন্নত দেশগুলো অর্থনৈতিক ভবিষ্যৎ অনেকটা বন্ধ করাচ্ছে। তো স্যার এইগুলো একটু ভালো করে আপনাকে জানতে হবে, তেমন বেশি কঠিন কিছু নয়, শুধু একটু বাসায় পড়ালেখা করতে হবে, একটু লাইন বাই লাইন পড়তে হবে, তাহলে এই টপিকসটা তোমাদেরকে ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে এবং তোমরা আনসার করতে পারবা। ঠিক আছে? তো এটা হচ্ছে আজকের আমাদের প্রথম ক্লাসে পড়া। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিকসটা নিয়ে যাচ্ছি, এবং এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবা, তাহলে আমি তোমাদেরকে এখানে সলভ করে দিব। ঠিক আছে? আবার তোমাদের সাথে যখন আমার লাইভ ক্লাস হবে, সেখানেও তুমি এখানে কোনো প্রবলেম যদি পাও অবশ্যই শেয়ার করতে পারবা। ঠিক আছে? এমন নয় যে যে তোমার কোনো প্রবলেম আছে আমি সলভ করে দিতে পারবো না, সেটা নয়। আমরা এখানে ক্লাসে যে প্রবলেম গুলো আছে সেটা অবশ্যই লাইভ ক্লাসে তোমাদেরকে সলভ করে দিব। ঠিক আছে? তো আজকে ক্লাসটা স্যার এতটুকুই রাখছি। সুস্থ থাকবা, সুন্দরভাবে থাকবে। ঠিক আছে? করোনা পরিস্থিতিতে তোমাদের সবাইকে একটু আহ সতর্ক থাকতে হবে। তো ধন্যবাদ সবাইকে।